টিভি খুললেই এখন শুধু ভারত বাংলাদেশ, সোশ্যাল মিডিয়াতেও একই অবস্থা। এমতো অবস্থায় বেশিরভাগ মানুষই বলছেন ভারতের তরফ থেকে কড়া অ্যাকশন হচ্ছে না কেন, কিংবা ভারত এই হলো কি সেই হলো, যুদ্ধের জন্য প্রস্তুত, ভারত যুদ্ধ করবে, ভারত চট্টগ্রামের বাংলাদেশের যে চিকেন নেক সেটাকে কেটে দেবে, ফেনী নদী থেকে আক্রমণ হয়ে যাবে, আরাকান আর্মি আক্রমণ করে দেবে, নানান অনেক কিছু। ভারত এসব কি কিছুই করবে? সেটা নিয়ে বিশ্লেষণ করব আজ। অনেকেই বলছেন যে ভারত আক্রমণ করবে। 100% গ্যারান্টি বলে দিচ্ছি, ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, কারণ আক্রমণ করার প্রয়োজনটাই নেই। যদি আক্রমণ না করেই অনেক কিছু হয়ে যায়, তাহলে আপনি শুধু শুধু নিজের অর্থনীতির পুটকি মারবেন কেন? ভাষাটা খারাপ করলাম, কিন্তু এই শব্দটাই একেবারে প্রযোজ্য। তার কারণ হচ্ছে যে যুদ্ধ মানে তো শুধুমাত্র ওই 200 টাকার গুলির হিসেব নয়। যুদ্ধ মানে মিসাইল, বড় বড় বিমান, অনেক কিছু, অনেক টাকার ক্ষতি। 71-এ ভারত যুদ্ধ করেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানের চঙ্গল থেকে। সেই বাংলাদেশ আজকে ভারতকে রক্তচক্ষু দেখাচ্ছে। ভারতের লাভটা কি হলো? 71-এর যে যুদ্ধ হয়েছিল, তারপরেই 75-এ ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করতে বাধ্য হয়েছিলেন। অনেকেই বলেন তার পেছনে একটা বড় কারণ ছিল ভারতের সেই সময়কার অর্থনীতি। অর্থনীতিতে কি চাপ পড়েছিল সেটা আপনারা সকলেই জানেন, এবং যারা দিল্লির পলিটিক্যাল বিষয়ের এক্সপার্ট আছেন তারাও জানেন যে কার্গিল যুদ্ধের পর ভারতের অর্থনীতি কোন অবস্থায় গিয়ে ঠেকেছিল। তো স্বাভাবিকভাবেই মোদি অতটা মূর্খ নন যতটা আপনারা মনে করেন। স্বাভাবিকভাবেই ভারতের যুদ্ধ ছাড়া কি কি স্ট্র্যাটেজি আছে। আচ্ছা, আপনারা দেখছেন এখন খুব চর্চা হচ্ছে আরাকান আর্মি নিয়ে। আরাকান আর্মি একেবারে বাংলাদেশের সীমান্তে পৌঁছে গেছে। বাংলাদেশের যেটা নাভিশ্বাসের জায়গা, সেই চট্টগ্রাম এলাকায় সেন্ট মার্টিন, টেকনাফ, এই সমস্ত অঞ্চল একেবারে অসুরক্ষিত হয়ে পড়েছে। বাংলাদেশের কোস্টগার্ডকেও আরাকান আর্মি থ্রেট দিয়েছে যে সেখান থেকে চলাচল করবে না। বাংলাদেশের উপজেলা প্রশাসন এবং বাংলাদেশের কোস্টগার্ড সময় একেবারে সেখানে মাইকিং করে বলে দিয়েছে যে টেকনাফের দিকে যাওয়া যাবে না, সেন্ট মার্টিনের দিকে যাওয়া যাবে না। সেখানে একেবারে রীতিমতো সেন্ট মার্টিন কাট অফ হয়ে গেছে, যেটা নিয়ে সবচেয়ে বিতর্ক ছিল। আরাকান আর্মি কি এমনি এমনি করছে? কয়েকটা লিঙ্ক আছে, যে লিঙ্কগুলোকে আপনাকে বুঝতে হবে। 2 এ 2 এ 4, এবার 2 আর 2 যোগ হয়ে 4 হয়েছে না কিভাবে হয়েছে সেটা আপনারা বিচার করবেন, এবং সেটা বিচার করার আমিও কেউ নই। তবে কয়েকটা ঘটনাক্রম তুলে ধরি। বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে, সেটা কি ভারত জানতো না? আপনার মনে হয় সেটা কি বিশ্বে কেউ জানতো না? যদি না জানে, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে RNAWর মতন, যেটাকে আপনারা সকলে বলে অভিহিত করে থাকেন, সেই RNAW তার প্রয়োজন কি ছিল? আইবি ডিপার্টমেন্টের প্রয়োজন ছিল? NIA এর প্রয়োজন আছে? সরকার কোটি কোটি টাকা খরচ করে এই সংস্থাগুলোকে এমনি এমনি পোষে না। এর অনেক বড় ফিডব্যাক, বড় লাভ হয় প্রত্যেক রাষ্ট্রে যাদের যাদের এই ধরনের অর্গানাইজেশন আছে। যে কোনো সাধারণ মানুষই আঁচ করতে পারছিল যে এইবারের যে আগস্টের বিপ্লব, গণ অভ্যুত্থান, সেটা কিন্তু একটা অন্যরকম। তারপর নিশ্চয়ই এই সংস্থাগুলি খোঁজখবর নিয়েছে কি হতে চলেছে, কি হচ্ছে, কেন হচ্ছে, হু আর দ্য ইন্টারন্যাশনাল প্লেয়ার্স বিহাইন্ড দিস। দেন এই আগস্টের পরেই সেপ্টেম্বর মাসে ভারত সরকার আরাকান আর্মি, যাদের সঙ্গে ভারতের এই মাঝামাঝি অবধি 2024-এর মাঝামাঝি অবধি একেবারে ঘোষিত শত্রুতার অবস্থান ছিল, ভারত মিয়ানমারের রাখাইন প্রদেশে সিথওয়ে এয়ারপোর্ট ব্যবহার করতে চাইছে। সেটা নিয়ে বিস্তর গন্ডগোল হয়েছে, সেটা আপনারা গুগল করে জেনে নেবেন, কারণ ওটা এই বিষয়ে ইনক্লুড করলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। তো মূল বিষয়ে আসি। সিথওয়ে এয়ারপোর্ট নিয়ে মিয়ানমারের সরকারের সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল, সেখান থেকে আমরা ইস্টার্ন ইন্ডিয়াকে কানেক্ট করব, ইস্টার্ন ইন্ডিয়ার সমস্যা অনেকটা সলভ হয়ে যাবে, মানে আমাদের নর্থ ইস্টের কথা বলছি। তো সেই সিথওয়ে এয়ারপোর্ট নিয়ে বিশাল গন্ডগোল হচ্ছিল। জুনটা একেবারে পালাবদল করে ক্ষমতায় চলে আসে, তারপর তাদের সঙ্গে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো যুদ্ধ শুরু হয়। 1.5-2 বছর ধরে যুদ্ধ চলছে। রাখাইনের যে আর্মি আছে, প্রাইভেট আর্মি, অর্থাৎ যারা বিদ্রোহী গোষ্ঠী, রাখাইন আর্মি, ভারতের সঙ্গে বিরোধিতা ছিল তাদের। হঠাৎ করে এই আগস্ট বিপ্লবের পর ঠিক সেপ্টেম্বর মাসে ভারত সরকার রাখাইন আর্মির সঙ্গে সমঝোতা করার জন্য তাদেরকে ডেকে পাঠায়। এটা বিভিন্ন মিডিয়া সূত্রে খবর, সমস্ত বড় বড় সংবাদ মাধ্যম, ন্যাশনাল মিডিয়াগুলো এটাকে কভার করেছে। আমি সেটাকে স্ক্রিনে রাখার চেষ্টা করছি। তো তাদেরকে ডাকা হয়, তারপর বৈঠক টৈঠক হয়, তারপর এই রাখাইন আর্মির সঙ্গে ভারতের শত্রুতা বন্ধ হয়ে যায়। এখন রাখাইন আর্মি কি করছে? বাংলাদেশের যে সমস্যার জায়গা চট্টগ্রাম, ঠিক সেই জায়গায় তারা একদম সীমান্ত বরাবর এসে উপস্থিত হয়ে গেছে। সীমান্তে তারা বাংকার তৈরি করেছে। বাংকার কেন প্রয়োজন হয়? আপনারা সকলেই জানেন বাংকার যুদ্ধের জন্য প্রয়োজন হয়। কার সঙ্গে রাখাইন আর্মির যুদ্ধ হবে সেটা আপনারা বুঝে যাবেন কিছুদিনের মধ্যে। তো এবার শুধু বাংকার নয়,
সেখানে বড় বড় সুড়ঙ্গ তারা তৈরি করেছে একদম বর্ডার বরাবর। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানে না, বাংলাদেশের আর্মি এটা জানে না, সোশ্যাল মিডিয়ায় তারা দিচ্ছে আর তারা জানে না। বাংলাদেশে তো নেট অ্যাভেলেবেল নয় এমনটা নয়, ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, বড় বড় 4G 5G বড় বড় সংস্থা রয়েছে। তো কোথায় গেল তাদের হুঙ্কার 4 দিনে কলকাতা দখল করার এক্স আর্মিদের? যদিও আর্মি তাদের এতটা বালখিল্যপনা মন্তব্য করেনি, তথাপি আমি বলছি দেয়ার সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি বারংবার বলেছে ডিফিকাল্ট ডেইজ আর কামিং, ডিফিকাল্ট ডেইজ আর কামিং। তিনি কিন্তু জানেন সমস্যাটা কোথায়। যাই হোক, তার কিছু করার নেই হয়তো। এইভাবে শুধু তাই নয়, আপনারা দেখবেন যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিভাবে চাপে। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে যারা বড় বড় প্লেয়ার ছিল, বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর সাউথ ইস্ট এশিয়ায়, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কিভাবে 1 নম্বর? কাঁচামাল বিদেশ থেকে আসে, তারা শুধু প্রোডাকশন করে, অর্থাৎ টেক্সটাইল তৈরি করে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে কাঁচামাল বাইরে থেকে আসে, তারা জামা কাপড় সেলাই করেন, সেই সেলাই করা জামা কাপড় ব্র্যান্ডিং হয়ে বিদেশে বিক্রি হয়। এটা হচ্ছে মূল থিওরি। কাঁচামাল আসা অনেকটাই বন্ধ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বড় বড় প্লেয়ার্সরা চলে যাচ্ছে এমনি এমনি হাওয়ায় হাওয়ায়, এই খেলাগুলো এইভাবেই হয়। মোদির মার কানে শোনা যায় না। এটা মোদি বলে বলছি না, ভারতের প্রধানমন্ত্রীর কথা বলছি। তো বর্তমান স্ট্র্যাটেজি, বিশ্বে যেভাবে যুদ্ধ হয়, আপনারা দেখবেন যে যারা যারা যুদ্ধ করছে তারা কিভাবে ফেসে আছে। ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, কত অশান্তি, কত মানুষ মারা যাচ্ছে, কত এটা নিয়ে একটা চর্চা হচ্ছে, ইসরায়েলকে কন্ডেম করা হচ্ছে। যারা যারা যুদ্ধ করবে কন্ডেম হতে হবে। আপনার যদি বিনা যুদ্ধ করে যদি জয় হয়, আপনি কেন যুদ্ধ করতে যাবেন? সেই কারণেই বলছি, এই বাংলাদেশের সমস্যা আরো দীর্ঘায়িত হবে, বাংলাদেশের আরো সমস্যা ফেস করতে হবে বিনা যুদ্ধে। কেন ভারত যুদ্ধ করে নিজের ঘাড়ে একটা কন্ডেম নিতে যাবে? কেন নিজের ঘাড়ে একটা যুদ্ধবাজ দেশের তকমা নিতে যাবে, যেটা পাকিস্তানের আছে? বারংবার এদিক ওদিক ক্ষুদ্র যুদ্ধ করে বেকার বেকার একটা টেররিস্ট কান্ট্রি হিসেবে দাগ লেগে গেছে তার। তো ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, এদের অর্থনীতি, ভারতের অর্থনীতি ট্রিলিয়ন ইকোনমির দিকে আমরা এগোচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে 5 ট্রিলিয়ন ইকোনমির জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন যুদ্ধ করতে যাবো? যুদ্ধ ছাড়াই যখন জয় আসবে। আর রইল, অনেকে বলছেন যে ভারত খুব দ্রুত অনেক মেকানিজম করে অনেক বড় বড় সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। একটা রণতরী এনেছে টুশিল নামে, এছাড়াও অনেক রণতরী তৈরি হচ্ছে, সাবমেরিন তৈরি হচ্ছে। একটা বড় ডিল হতে যাচ্ছে রাশিয়ার সঙ্গে সামরিক বিমানের, ফাইটার প্লেনের, সম্ভবত 5th জেনারেশন ফাইটার প্লেনের। তার অ্যাসপেক্ট কিন্তু আলাদা, বাংলাদেশের সঙ্গে তার কোনো একেবারে হিসেব কিতাবই নেই। সেই 5th জেনারেশন ডিল ভারত কেন করবে? ভারতের 5th জেনারেশন ডিলের করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে অলরেডি ভারতের একটা বর্ডারে চায়না আছে, আমাদের ইস্টার্ন বর্ডারে অনেকটা চায়নার সাথে আমাদের স্ট্রেচ অফ ল্যান্ড, আমাদের এলওসি এলএসি হয়ে পড়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5th জেনারেশন এয়ারক্রাফট চায়নার কাছে আছে, প্রচুর পরিমাণে আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু ফাইট উইথ চায়না, ইউ নিড 5th জেনারেশন এয়ারক্রাফট। 4.5 জেনারেশন এয়ারক্রাফট রাফাল আমাদের কাছে আছে, সুখোই আছে, 4.5 জেনারেশনের তেজাস আছে, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ 5th জেনারেশন এয়ারক্রাফট। তো 5th জেনারেশন এয়ারক্রাফট ভারতের দরকার। তো সেখানে দুটো প্লেয়ার আছে, আমেরিকা যেটা বিশ্বস্ত নয়, যে কোনো সময় ধোকা দিয়ে যায়, আর ভারতের বিশ্বস্ত বন্ধু কে কে? ফ্রান্স, যাদের সঙ্গে এত বড় বড় ডিল হয়, আরেকটা হচ্ছে রাশিয়া। তো ফ্রান্সের কাছে 5th জেনারেশন ফাইটার ক্রাফট এখনও দেওয়ার মতন পরিস্থিতি নেই। আছে কার? রাশিয়ার। 2টি প্লেন আছে, Su-75, Su-57। দুটোর মধ্যে যে কোনো একটা প্লেনের ডিল খুব দ্রুত আমরা দেখতে পাবো, এবং ডিল হওয়া মাত্রই চলে আসবেন এমনটা নয়। তারপরে 1-1.5 বছর 2 বছর লাগবে, তারপর ধীরে 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 যতগুলি এয়ারক্রাফটের অর্ডার দেওয়া হবে সেগুলো আসবে। এছাড়াও ভারত 5th জেনারেশন এয়ারক্রাফট অ্যামকা তৈরি করছে, যার মেটাল কাটিং অলরেডি শুরু হয়ে গেছে। মেটাল কাটিং হচ্ছে, এরপর প্রোটোটাইপ হবে, প্রোটোটাইপের টেস্ট হবে, প্রোটোটাইপ টেস্ট হওয়ার পর প্রোটোটাইপের ফার্স্ট ফ্লাই হবে, তারপর এফওসি আসবে, ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স, এফওসি, তারপর ইন্ডাকশন। এ হতে হতে 2035, অন্তত 2030-32 তো বটেই, তার আগে হওয়ার আমি কিন্তু ইন্ডাকশনের কথা বলছি, ইন্ডিয়ান আর্মিতে ইন্ডাকশন, ইন্ডিয়ান এয়ারফোর্সে ইন্ডাকশন, সেটা 2030-32-এর আগে আমি দেখছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের খুব দ্রুত অন্তত 1টা বা 2টো ইউনিট, যেটাকে আমরা 12 বা 14টা এরোপ্লেনের ফাইটার এয়ারক্রাফটের এক একটা করে ইউনিট হয়, 2টো ইউনিট আমাদের দরকার, 2টো উইং। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা হাসি মারা হতে পারে চায়নাকে কমব্যাট করার জন্য, আর একটা আমাদের ওয়েস্টার্ন
কমান্ডে একটা যে কোনো জায়গা হতে পারে, সেটা কাশ্মীর হতে পারে, সেটা রাজস্থান হতে পারে, সেটা গুজরাট হতে পারে, যে কোনো একটা এয়ারবেসে সেটাকে রাখা হবে পাকিস্তানকে কমব্যাট করার জন্য। পাকিস্তানও আপনারা জানেন যে 5th জেনারেশন এয়ারক্রাফটের জন্য চায়নার কাছে আবেদন করেছে, সেই ডিল হয়ে গেছে, তারাও 2-3 বছরের মধ্যে একটা 5th জেনারেশন এয়ারক্রাফট পেয়ে যাবে। তো ইটস এ প্যানিক ডিল অ্যাকচুয়ালি। খুব দ্রুত এই ডিলটা করে ভারত চাইছে নিজের 5th জেনারেশন ক্যাপাসিটিটাকে স্ট্রং করতে। তো স্বাভাবিকভাবে এই ডিলের সঙ্গে বাংলাদেশকে যোগ করার কোনো কারণ নেই। বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য অনেক উপায় আছে। আর হাসিমারা এয়ারবেসে যদি সেই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটটা থাকে, তাহলে তো সেটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, মানে সুরক্ষা দেওয়ার জন্য, যাতে বাংলাদেশের দিক থেকে কোনো থ্রেট আসলে ভারত সেই জায়গাটাকে কমব্যাট করতে পারে। তো আপাতত হচ্ছে এই অবস্থা। এছাড়া ভারত অর্থনৈতিকভাবে চাল, ডাল, গম পাঠানো বন্ধ করে বাংলাদেশকে টাইট দিতে পারে। তো এইগুলো করতে গেলে ইকোনমিটাও এফেক্টেড হবে। ভারত এমন এমন কিছু কাজ করবে আগামী দিনে আপনারা দেখতে পাবেন, যাতে ইকোনমি এফেক্টেড না করে বাংলাদেশকে খুব সুন্দরভাবে টাইট দেওয়া যায়। ইউনাইটেড নেশনসে ভারত যেতে পারে, ভারতের সহযোগী কোনো অ্যালাই যেতে পারে, সেখানে পিস কিপিং ফোর্সের আবেদন করতে পারে। পিস কিপিং ফোর্স ছাড়াও আরও অনেক উপায় আছে ভারতের, ইউনাইটেড নেশনসে যাতে শান্তি রক্ষা হয়, সেখানে সংখ্যালঘুদের উপর যাতে নির্যাতন বন্ধ হয়, এর জন্য আবেদন জানানো। এছাড়াও আপনারা দেখবেন, আমি আপনাকে একদম সোজা বাংলা কথায় বলে দিচ্ছি, 6 মাসের মধ্যে দেখবেন ইউনূস সরকার থাকছে না। কেন থাকছে না, কিভাবে থাকছে না, এই মুহূর্তে বলার মতন, সোশ্যাল মিডিয়ায় বলার মতন জায়গাটা আসেনি। তবে 6 মাসের মধ্যে আপনি দেখবেন বাংলাদেশে নির্বাচন হতে চলেছে এবং ইউনূস সরকার পড়ে যাবে। সেদিন এই ভিডিওর লিঙ্কটা আবার আই বাটনে দেব, তখনকার ভিডিওতে। হিসেব কিন্তু হয়ে গেছে। এর সঙ্গে ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তার কারণ হচ্ছে আর 2 মাস পর ইউনূসের যে মদতদাতা তারা থাকছে না, এবং তারপর কি হবে সেগুলো অলরেডি ডিসাইডেড। সো কিপ ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ফের দেখা হবে আগামীকাল নতুন ভিডিওয়, নতুন ইস্যু নিয়ে। নমস্কার।